আসসালামু আলাইকুম। আইনমন্ত্রী ও আইন মিস্ত্রি বর্তমান সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবকে নিয়ে একটি ভিডিও বানাইতেই হয়। একজন ভালো মানুষকে নিয়ে যদি আমি ভিডিও না বানাই তাহলে আমি আমার বিবেকের কাছেই দায়বদ্ধতা থেকে যাব। ঝিনেদার শৈলকুপা মাগুরার একেবারেই কাছে, তাছাড়াও শৈলকুপা আরও কাছে, অতি নিকটে। মাগুরা শ্রীপুর থানার এবং সদরেরও একেবারেই গা ঘাসা শৈলকুপা। একসময় শৈলকুপা মাছ ভাতের মতো ছিল, কখন সকাল কখন দুপুর কখন সন্ধ্যা শৈলকুপায় খুব যাতায়াত ছিল অন্য কোনো কারণে। সেই শৈলকুপায় সংসদ সদস্য থেকে মন্ত্রী, আইনমন্ত্রী কিছুদিন আগে মাগুরাতেও এসেছিলেন। আমি দূর থেকেই দেখেছি, দূরে থাকা মানুষ, আমি দূর থেকে দেখেছি। মানুষটাকে দেখলে যতটা সহজ সরল সাদাসিধে নাজুক লাজুক মনে হয়, নিরীহ শান্তশিষ্ট, তার বডি অবয়ব বা মুখের যে এক্সপ্রেশন দেয় বা চলাফেরার ধরন ধারণ, তার সাথে এই বাহ্যিক দৃষ্টির সাথে তার ভিতরে যে একজন লৌহ মানব বসবাস করে এবং একজন অত্যন্ত ক্ষমতাশালী পৌরুষত্ব তার ভিতরে অন্তরাত্মায় বসবাস বেঁধেছে, সেটা তিনি দিনে দিনে ধীরে ধীরে তাকে প্রকাশ করছেন। আমি অন্তত 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরেই এই সকালে মনস্থির করলাম, এই একজন ভদ্র সাদা মনের মানুষ এবং এই লোকটা কিভাবে রাজনীতিতে সংসদ সদস্য হলো, এমপি হয়ে মন্ত্রী হলো জানি না। এটা হয়তো তার সততার এবং তার ব্যক্তিত্বের প্রতিদান সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন, অন্য কোনো কিছু না। আমি 2টা বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো, গত পরশুদিন আমি দেখেছি তিনি ঝিনেদা হাসপাতালের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে তিনি বলছেন যে তার একজন রাজনীতিবিদ তাকে এসে বলছেন যে ঝিনেদা হাসপাতালের জন্য প্রতি বছর কোম্পানিগুলা থেকে 10 লক্ষ টাকা দেওয়া হয়। গত বছরও দিয়েছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সেই টাকাটা কে নিয়েছে? এবছরও 10 লাখ টাকা দিয়ে গেছে তারা। এই টাকাটা কিভাবে কোথায় কি করা যায়, কিভাবে বন্টন করা যায় না, কিভাবে এই টাকাটা একটা সুব্যবস্থা করা যায়। তো আইনমন্ত্রী কি উত্তর দিয়েছিলেন সেটা বলেননি, কিন্তু তিনি বলেছেন যে আমি মানুষের সেবার জন্য, এই হাসপাতালের জন্য, দুঃখী গরিব মানুষের স্বাস্থ্যের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, ভিক্ষা করছি টাকার জন্য। আর সেইটাকে ব্যবহার করে ঘুষ প্রথা, ঘুষ দিল 10 লাখ টাকা। আমি তার নামটা আমার রাজনীতির যে নেতাদের নাম সেখান থেকে কেটে দেব, সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং সেটি তিনি প্রকাশ করেছেন। তিনি জানেন এবং যিনি সেই 10 লক্ষ টাকার প্রস্তাব নিয়ে আইনমন্ত্রীর কাছে গিয়েছিলেন তারা 2জন জানেন, হয়তো অন্য কেউ জানেন কিনা আমি জানি না। আর যারা জানেন, যারা টাকাটা কালেকশন করে তার হাতে ন্যস্ত দিয়েছেন আর কি টাকাটা, তারাই জানেন একজন মানুষ কতটা দৃঢ় মনোবলের, শক্তিশালী মানবাত্মার বহনকারী হলে এই ঘুষের টাকার ব্যাপারে এতটা প্রকাশ্যে বলে দিতে পারে। কতটা সৎসাহসের প্রয়োজন। শুধু সৎসাহসই না, তার ভিতরে যে দৃঢ়তা, তার ভিতরে যে দায়বদ্ধতা, অঙ্গীকারাবদ্ধ যে প্রতিশ্রুতি রক্ষার যে একটি ইমানি দায়িত্ববোধ কাজ করছে, এটুকু কয়জন নেতার ভিতরে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। দ্বিতীয়টি হলো, তিনি পাটের বাজারে গিয়েছেন। বর্তমান পাটের রমরমা ব্যবসা চলছে। যারা আড়তদার খুব কম দামে কিনে অনেক মজুতদার করছেন এবং এক সময় সেই দ্বিগুণ দামেও বিক্রি করবেন তারা। তো সেটা ব্যবসায়ীদের একটি পলিসি থাকে, সেটা সেভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু সেটা না, সে ব্যাপারে আমি কথা বলবো না। কিন্তু তিনি একটি খুব নাজুক জায়গায়, স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন পেঁয়াজের কথা বলে।
এই ঢলতা নিবা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঢলতা। ধান নিয়ে গেলে মাপতে গেলেই মনে 2 কেজি ঢলতা দিতে হবে। ধান, পাট নিয়ে গেলে, পেঁয়াজ নিয়ে গেলে, কৃষকের যে কোনো জিনিস নিয়ে গেলেই যারা কেনে আড়তদাররা, ব্যবসায়ীরা 2 কেজি করে তাদের ঢলতা দিতে হবে। অর্থাৎ তারা বলে হয়তো কিছুটা ভিজা আছে বা এর ভিতরে খুদ আছে, মানে ধানের ভিতরে চিটা থাকে বা একটু ভিজা আছে, এই ধরনের অজুহাত তারা দেখায় 2 কেজি করে ঢলতা নিয়ে নেয়। তো তিনি সেইটার ব্যাপারে খুব সতর্ক বাণী উচ্চারণ করেছেন, যার ফলে ব্যাপারীরা আবার বলেছেন যে তারা পাট কিনবে না বা পেঁয়াজ কিনবে না, মজুতদাররা তারা কিনবে না। তো তারা যদি না কেনে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সে আইনগত যে প্রক্রিয়া সেটাও আছে। বাজারে তাদের দোকান থাকবে কিনা, তাদের যে ব্যবসায়িক লাইসেন্স আছে, কতদিনের ভিতরে বেচা কিনা না করলে সেই লাইসেন্সটা বাতিল করে দেওয়া যায়, আইনি যত প্রক্রিয়া সেটা তিনি করবেন বলে বলেছেন। আমি ওনার কথাকে হুমকি হিসাবে দেখছি না, ওনার কথাকে ন্যায্যতা হিসাবেই দেখছি। উনি যেটা বলেছে যথার্থ বলেছে, অর্থাৎ তিনি বাংলাদেশের একজন যে সাধারণ মানুষের একজন প্রতিনিধি সেটা প্রতীয়মান হয়েছে। এখন আসাদুজ্জামান একজন ভালো মানুষ, আইনমন্ত্রী। আইনের এমন কোনো সিদ্ধতা নাই যে বিষয়ে শক্ত আইনও নাই কাউকে ধরবার জন্য, আবার এমন কোনো ফাঁকফোকরও নাই যাকে ধরবেন তাকে বের করে দেওয়ার জন্য। আইন চোরকেও চুরি করতে বলারও সুযোগ আছে, ধরারও সুযোগ আছে, ছেড়ে দেওয়ারও সুযোগ আছে। অর্থাৎ আইন এমন একটা জিনিস যে ব্যবহার করবেন তার ব্যবহারের জন্য সমস্ত পথ উন্মুক্ত করে দেওয়া আছে আইনের ভিতরেই। এখন যে আইন প্রণেতা তিনি হলেন আইনমন্ত্রী, আর আইনের ফাঁক ফোকর দিয়ে বের করে যারা দিচ্ছে তারাই হলেন আইন মিস্ত্রি। তারা আইনকে যথাযোগ্যভাবে টু দ্য পয়েন্টে ফেলে একেবারে পুরানো মোটরসাইকেল, সাইকেল, গাড়ি যেভাবে সংস্কার করে আবার রাস্তায় ছেড়ে দেয়, মিস্ত্রিরা, আইন মিস্ত্রিরাও সেইভাবে যে কোনো অবৈধ জিনিসটাকেই আইনের আওতায় ফেলে আবার ঝাঁকানাকা চলমান করে তাদেরকে ছেড়ে দেয়। এই জন্য পুলিশের বড় বড় কর্তারা বলছেন যে মাদক ব্যবসায়ীদের আমরা ধরছি, ধরে কোর্টে দিয়ে আসছি, কোর্টে দিয়ে ফিরে এসে থানায় ঢুকতে পারেনি, দেখি সে কয়েদি বসে আমার থানার গেটেই দাঁত কেলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে আর চা খাচ্ছে। তো আইন যে আইন মন্ত্রী আইন প্রয়োগ করতে বলছেন, আর আইন মিস্ত্রিরা সেটাকে ঝালাই টালাই করে ওই থানার সামনে তাদেরকেই, অপরাধীদেরকে আবার পাঠিয়ে দিচ্ছে যে ওই আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দাঁত কেলিয়ে হাসো আর উপহাস করে বলো আমি চলে আসছি বাইরে, আপনি কি করলেন আমার। এতক্ষণ যেটা করলাম সেটা হলো শুধু বক বক। এখন কেন করলাম ভিডিও? আইনমন্ত্রী ভালো মানুষ, তাকে নিয়ে একটু ভিডিও করার প্রয়োজন আমার। তার যে বর্তমান সরকারের যে মোটিভটা একেবারে পুরো হোক চিন্তা ভাবনা, যেটা আমার মনে হয় তারেক রহমান সাহেবের যে ইশারা ইঙ্গিতটা এনার ভিতরে আমি যথার্থতাই দেখছি। এবং এর আগে দেখলাম স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সাহেবও ফিল্ডে নেমে এসছেন 2-1 জন। কিন্তু 64 জেলার যেসব জেলার থেকে এমপিরা মন্ত্রী হয়েছেন বা এখনো এমপি আছেন তাদের কর্মতৎপরতাটা কতটুকু? তারা কি সবাই এরকমের হাসপাতালে যাচ্ছেন? তারা কি সবাই এভাবে তাদের আঞ্চলিক আড়তগুলো, পাটের ব্যবসায়ী যারা, পেঁয়াজের আড়ত, কাঁচা বাজারের যে আড়তগুলা, যে খুঁটিনাটি বিষয়গুলা, যে হিজড়ারা চাঁদা তোলে, যারা ঝাড়ু দেয়, পরিষ্কার করে, তাদেরকে টাকা দিতে হয়, তাদেরকে টাকা দিবে কে? ওই বাজার তো বিক্রি হয় প্রতি বছর, যে কোনো একটি বাজার। আমি যদি আমাদের আড়তের কথা বলি, এটা তো বিক্রি হয়, একজন খাজনা তোলে। তো ওই বাজার পরিষ্কার করার দায়িত্ব তো তাদের। একজন বিক্রেতা সেখানে খাজনাও দিতে হবে তাকে, আবার ঝাড়ু দিয়েওয়ালাদের জন্য আলাদা টাকাও দিতে হবে তাদের। মানে এখানে যে কত ধরনের হয়রানি হয়, আইনমন্ত্রী সেই জায়গাটাকে স্পর্শ করে গেছেন। তো এই জায়গাটাতে তিনি তার শহরে স্পর্শ করে গেছেন। তিনি একজন মন্ত্রী, তার মন্ত্রণালয় সামলাচ্ছেন,
তিনি সংসদ সদস্য, তার সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন, তারপরেও তার প্রতিশ্রুতির জায়গা থেকে তার নিজের এলাকায় এসে নিজের মানুষের সুখ দুঃখের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছেন। এখন আমি একটু প্রসঙ্গ আনি। আমি আমার জেলা মাগুরা সদর হাসপাতালকে নিয়ে অনেক অভিযোগ আছে, অনেক দিন থেকে চিকিৎসা নিয়ে অভিযোগ আছে, ডাক্তারদের উপস্থিতি নিয়ে অভিযোগ আছে, ডাক্তারদের যে নিজস্ব চেম্বার সেখানে অবস্থানের সময় নিয়ে অভিযোগ আছে, হাসপাতালের স্টাফদের ব্যবহার নিয়ে অভিযোগ আছে, খাবার নিয়ে অভিযোগ আছে, তাদের যে সিটিং অ্যারেঞ্জ, চারপায়া, বিছানার চাদর, ম্যাট্রিস, এইসব পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, হাসপাতালের মেঝে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, টয়লেট বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, ফ্যান, ইলেকট্রিসিটির যত সুইচ, ফ্যান, বাল্ব, এইগুলো নিয়ে, খাবার নিয়ে তো বিস্তর অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। এগুলো নিয়ে মাগুরাতে এমপি সাহেবরা যান, দেখি যান শুধু, কিন্তু এর বিপরীতে যে ভিউটা আসার কথা সেই জায়গাগুলো আমরা দেখি না। গুটিকতক মানুষ নির্ধারিত আছে, তাদেরকে নিয়েই তিনি মুখ করেন, তারাই তার সাথে সঙ্গ দেন, এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে যে পিছনে গুঞ্জন আছে সেই গুঞ্জন উপরে আনবার জন্য কোনো মাধ্যম নেই। অভিযোগ বক্স দিয়েছিলেন, সেই চাবি কাদের কাছে? অভিযোগ বক্স দেওয়া ছিল, সেই চাবি তাদের কাছেই, যারা এই অভিযুক্ত ব্যক্তি তাদের কাছেই দেওয়া আছে। হাসপাতালে যে বিস্তর দুর্নীতি, জেলখানার খাবার, জেলখানার পরিবেশ নিয়ে যে বিস্তর দুর্নীতি, যে কন্ট্রাক্টরের বিরুদ্ধে, আড়ত থেকে শুরু করে বাজার, অনেক মাগুরাতে রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, সমস্ত জায়গায় অনেক অভিযোগ আছে। কোনো মিডিয়াতে নাই, কোনো প্রিন্ট মিডিয়ায় নাই, সংবাদ মাধ্যমে কোথাও নাই, কোনো জায়গাতেই নাই। এমনকি যার এটা সরাসরি দেখার কথা সেখানেও কোনো উচ্চারিত বাক্য আমরা শুনি না। আমাদেরও তো একজন সংসদ সদস্য আছেন, তারা কোন ভূমিকায় আছেন? শুল্কপায় যদি 10 লাখ টাকা পায়, আমাদের মাগুরাতেও 10 লাখ পাচ্ছে, আমাদের শাসিলাপুর একটি হাসপাতাল আছে সেখানেও পাচ্ছে, বা আরও হেলথ, আরও স্বাস্থ্য বিভাগের যত কর্মকাণ্ড সেখানেও টুপাইস যাচ্ছে আলাদাভাবেই। হয়তো কে কোথায় কিভাবে এইটাকে গ্রহণ করছে, কোথায় কিভাবে এটা ব্যবহার হচ্ছে, এইগুলো জিনিস তো একেবারে ভিতরের খবর। এগুলো কেউ না কেউ টেনে তুলছে না কেন সামনে? মাগুরাতে যত অভিযোগ হোক, যাই হোক না কেন, এখনও আপনি নিভৃতচারী হয়ে হাসপাতালে যান, রুগীদের ঠেলে দেখবেন রিপ্রেজেন্টেটিভরা ঢুকে যাচ্ছে ভিতরে। হাসপাতালে এখন যেটা মূল গেট, মাগুরা সদর হাসপাতালের মূল যে গেট, তার বাইরে পুরানো গেটে আসেন। পুরানো গেটে এসে যে ওষুধের ফার্মেসিটা আছে তার সামনে একবার অফিস টাইমে দেখবেন মোটর সাইকেল এবং রিপ্রেজেন্টেটিভদের কি ভিড়। তখন দিব্যি অফিস টাইম, তারা ওইখানে কি করে দাঁড়িয়ে? ভিতরে যায় না? অবশ্যই যায়, সিরিয়ালিটি যায়। ডাক্তারদের যখন সময় হচ্ছে মিস কল দিচ্ছে অথবা কারোর মাধ্যমে সংবাদ পাঠাচ্ছে, তারা তাদের ডিউটি পালন করে চলে আসছে, কারণ তাদের ওখানে অধিকার আছে। অধিকারটা কি? ওই যে 10 লাখ টাকা আমার কোম্পানি থেকে, আমাদের কোম্পানি থেকে তুলে আপনাদেরকে দিয়েছি, আমাদের এই সুযোগ দিতেই হবে। এটা তো বাণিজ্য কথা নয় তাদের, কিন্তু এই টাকাটা কে নেয়, কেন নেয়, কোথায় যাচ্ছে? এই টাকাটা কি হাসপাতালের কোনো কাজে আসছে? হাসপাতাল মেনটেনেন্স হোক, রুগীদের ব্যাপারে হোক, যে কোনোভাবেই হোক, এটা কোন কর্তৃপক্ষের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? এইটা সমস্ত জেলাতেই যারা এমপি সাহেবরা আছেন তারা এইসব জায়গায় কেন খুঁজে খুঁজে বের করছেন না? এই যে নীরবতা, এই যে মানে আরও এই ধরনের জিনিসগুলো যেন মিডিয়ায় না আসে, তার থেকে দূরে সরে থাকা, আড়াল করে থাকা, নিশ্চুপে অন্য পথ ধরে হাঁটা, মোটিভ ঘুরিয়ে নিয়ে ওখানে মিটিং আছে, ওখানে এই আছে সেই আছে, সেই ধরনের বিভ্রান্তির ভিতরে রেখে এই যে নীরবে পদচারণার রাস্তাগুলো, অন্ধকার গলিগুলো তারা ব্যবহার করছেন। ফখরুল ইসলাম শুধুই বলেননি, ফখরুল ইসলাম সাহেব বলেছেন শুধুমাত্র, এটা নিয়ে আমি আর একটা ভিডিও তৈরি করব। ফখরুল ইসলাম যেটা বলেছেন তার ভিতরে কতটুকুন সিরিয়াস একটি ভুল করে গেছেন তার বাক্যের ভিতরে, আমি সেটা বলবো। কিন্তু তিনি
অন্তত এটুকু প্রকাশ করে গেছেন যে একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ পরিবর্তন হয়নি, আর কোথাও কোনো পরিবর্তন হয়নি। ঘুষ, দুর্নীতি, চাঁদা, সমস্ত কিছুই সব কিছুই পূর্বের মতোই চলছে। অনৈতিক কাজ, অনৈতিক অর্থ উপার্জন, অনৈতিকতা সমাজকে কিভাবে গ্রাস করে গিলে ফেলেছে, তার থেকে বের হতে যে কত সময়ের প্রয়োজন। অর্থাৎ মানুষ তো তারাই, তাদের নৈতিক চরিত্র পরিবর্তন হইতে তাদের দিয়েই হবে না, হয়তো তাদের ভবিষ্যৎ বংশ দিয়ে যদি পরিবর্তন করা সম্ভব হয়। কিন্তু যারা এই জায়গাটা এখন পুরো জেঁকে বসেছে, তাদের নৈতিক চরিত্রের যে স্খলন ঘটেছে, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব না। কিন্তু তাদেরকে নিবৃত্ত করে রাখার জন্য যতটা চেষ্টা সমস্ত খাতে ভাবে সেটা করা যেতে পারে। এবং এক তারেক রহমান ভালো হয়ে সেটা কতটুকু ট্রিটমেন্ট করে সেই ক্যান্সারকে ভালো করতে পারবেন সেটা সময়ের ব্যাপার। কিন্তু আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব যে পথ দেখিয়েছেন, দেখানোর চেষ্টা করছেন, তিনিও তার কাজের মাধ্যমে বোঝাতে চেষ্টা করছেন বাকি সবাইকেই কোন কোন জায়গায় স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ পয়েন্টগুলো কিভাবে খুঁজে বের করতে হবে এবং সেখানে কিভাবে টোকা দিতে হবে, কার দরজায় কখন খিল নেড়ে বোঝাইতে হবে এই দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দাও, আর খুলো না। এই অপরাধ চক্র, এই বাজার সিন্ডিকেট, এই দুর্নীতির অর্থ কোন মাধ্যমে কোন হাতে পৌঁছাচ্ছে, এই জায়গাগুলো ধীরে ধীরে সংকুচিত করে আনতে হবে। না হলে জনগণ যদি আবার অত্যাচারের মুখে, নিপীড়নের মুখেই থেকে যায়, সেই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, বিপ্লব চায় না, আন্দোলন চায় না, সারাদিন কাজ করে রাতে ঘুমাইতে চায়, তাদেরকে যদি আবার ঠেলে জাগিয়ে তোলা হয়, আবার যদি পিনিং করে রাস্তায় নামিয়ে আনা হয়, কিসের সমুদ্রের সাইক্লোন, ঘূর্ণিঝড়, সব কিছুর বাঁধ তারা আবার ভেঙে দেবে। ধন্যবাদ আসাদুজ্জামান সাহেবকে। আর সেই সাথে যে নামটা দিয়েছি আমি, আইন মন্ত্রী ও আইন মিস্ত্রি, আইন মিস্ত্রিদেরও সংবরণ, সংকোচন, সংশোধন হওয়া উচিত। রাষ্ট্রের প্রয়োজনেই তারা যেন দুর্নীতিবাজদেরকে, অপরাধীদেরকে একেবারে শুধু লোভে পড়ে কিছু পয়সার বিনিময়ে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করবার জন্য সমাজকে দূষিত করে না যায়। তাদেরও মনে রাখা উচিত তাদের ভবিষ্যৎ বংশধররাও এই দুর্নীতিবাজদের দ্বারা আক্রান্ত হবেন। দুর্নীতিবাজদের দ্বারা তাদের ভবিষ্যৎ বংশধররাও ক্ষতিগ্রস্ত হবেন। হয়তো তারা বলবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মতে দেশে থাকেই না বা থাকবেই না, কিন্তু তারা দেশ থেকে উচ্ছেদ হবেন, এটা তো ঠিক। একবারে দেশ থেকে উচ্ছেদ হয়ে আপনি আমেরিকা যান, লন্ডন যান, কানাডা যান, যাই দেখেন সেখানকার অবস্থা কি ভয়ঙ্কর। বাংলাদেশে না খেয়ে এক রাত ঘুমাবেন, আর সেখানে ঘুমহীন কত নিদ্রা, যারা ওই উপনিবেশিক অবস্থার ভিতরে আছে তারা জানেন। আর কিছু বললাম না, ভালো থাকবেন। আসাদুজ্জামান স্যারকে অশেষ ধন্যবাদ। মাগুরা আসছিলেন, আমি তখন ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু হয়তো আল্লাহ তাআলা দেরি করিয়েছেন এই জন্য যে আপনার যে দুইটি সৎ কাজ এবং মানুষের উপকারভোগী দুটি উদ্দেশ্যমূলক ভিডিও প্রকাশ করেছেন, এর মাধ্যমে আপনার বিগত দিনের, আমি নিজেও হয়তো দুটি কথা বলেছিলাম, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আপনাকে নমস্তে, সালাম, অভিনন্দন। বেঁচে থাকুন, দীর্ঘদিন বাংলাদেশের মানুষের সেবা করার আল্লাহ যেন আপনাকে সময় দান, দীর্ঘায়ু দান করুন, এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম।